অ্যাডাপশনটা কি হবে সেটা আমাদের যদি কোডে চেঞ্জ লাগে তাহলে আমরা কোডে চেঞ্জ করব। অ্যানালাইসিস রিকোয়ারমেন্ট চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করি, এটা কি করে বিভিন্ন ধরনের আমাদের থাকে, অর্গানোগ্রাম থাকে বা টিম থাকে, গোল থাকে, সেই অনুযায়ী আমাদের যে টিমের সাইকেল থাকে সেটার সাথে আমরা কি করি, আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কি করি, ইন্ডিপেন্ডেন্টলি ডকুমেন্টেশন যে থাকে কোডের সেটার মধ্যে আমরা কি করি বোঝার চেষ্টা করি, বুঝে তারপরে আমাদের কি করতে হয় অ্যানালিটিক্যাল চেঞ্জ গুলো করতে হয়। আদারওয়াইজ যদি আমি বিজনেস প্রসেস না জেনে আমি যদি অ্যানালিটিক্যাল চেঞ্জ করে ফেলি তাহলে কি হবে, আমাদের বিজনেসটা কি করতে পারে, ফল করতে পারে। ঠিক আছে, ডিভাইস চেঞ্জ স্ট্র্যাটেজির ক্ষেত্রে হতে পারে যে আমার কোন একটা পারফরম্যান্সের ক্ষেত্রে আমার যে পরিমাণ হার্ডওয়্যার মানে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের কম্পোনেন্ট গুলো পারফেক্টলি ম্যাচ করে নাই বা কোনো কারণে বটলনেক হচ্ছে বা আমার পারফরম্যান্সে কোনো ডিফেক্ট ফেলতেছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ওইগুলো চেঞ্জ করার জন্য একটা প্ল্যান করতে পারি, কিন্তু আমার সার্ভিসটাকে অ্যালাইভ রেখেই চেঞ্জ করতে হবে, সেটা আমাদের কি করতে হবে। এনি কোড চেঞ্জ স্ট্র্যাটেজিস টু ওল্ড কোড, যদি আমরা একটা ভার্সন আপডেট করে দিই, মানুষ সার্ভিস পাচ্ছে, সেখান থেকে আমাদের কি করতে হবে, বেরিয়ে আসতে হবে, তাই না, যে আমাদের নতুন একটা আপডেট করতে হবে। এই আপডেটের জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে ক্লাসে নিয়ে আমাদেরকে এই ক্লাস বলছি এই চেঞ্জের একটা পলিসি বের করতে হয় যে আমরা এটাকে লাইভ রাখবো, তারপরে পাশাপাশি আমাদের এটাকে আপগ্রেড করব। ঠিক আছে, তো এটাকে ক্লাসিফিকেশনের জায়গা নাই, মানে আমরা সরাসরি কি করতে পারি যে আমাদের ওল্ড কোড বেস যে প্রজেক্টটা ওটা রান হতে থাকবে, পাশাপাশি আমরা কি করব, নিউটাকে আপ করে দেব এবং ডকুমেন্ট গুলো আপডেট করতে হবে, পাশাপাশি কি করতে হবে, এর যে ইন্টিগ্রিটি টেস্ট এবং ইউএটি বলি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, এটা আশাসি করে তারপরে ওল্ডটাকে ফাইনালি বন্ধ করে আমাদের পুরো সার্ভিসটাকে লাইভে আনা হয়। এবার আমরা যাই মেইনটেনেন্স প্রসেস, প্রসেস মডেল 2। প্রসেস মডেল 2 লাইজেস সিআরএস চেঞ্জ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা বললাম যে দুই ধরনের ইঞ্জিনিয়ারিং করি, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা হবে এবং ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা হবে, দুইটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, কিন্তু আমাদের কি করতে হয়, একটা ফরওয়ার্ডিং আর একটা ব্যাকওয়ার্ডিং। ফরওয়ার্ডিং আর ব্যাকওয়ার্ডিং এর ভিতরে আমাদের প্রবলেমটা আমরা একটুখানি আচ্ছা, ফোন আসছিল একটা, সরি। তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের প্রসেস যে মডেলটা আছে সেটা দুই ধরনের, একটা মেইনটেনেন্স প্রসেস মডেল 1, মেইনটেনেন্স প্রসেস মডেল 2। মেইনটেনেন্স প্রসেস মডেল 1 আমরা বুঝলাম এবং প্রসেস মডেল 2 তে আমরা দেখিয়েছি দুই ধরনের অ্যাপ্রোচ, তাই না। একটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং, একটা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি হয়, আমাদের কোনো ইস্যুস থাকলে কোড অ্যানালাইসিস করে, কোড অ্যানালাইসিস করার পর তারপরে ওইটাকে কি করা হয়, মডিউল স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইন এবং রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অনুযায়ী সেই কোডের কি করে চেঞ্জ আনে এবং ওটাকে থেকে আমরা চেষ্টা করি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারের নিডটা ফুলফিল করা। আর ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট থাকে, সেটা থেকে ডিজাইন হয়, তারপরে মডিউল স্পেসিফিকেশন থাকে, তারপর আমাদের কোড থেকে কোড করতে হয়। ঠিক আছে, এটা দুটো ডিফারেন্ট, খুবই ইজি জিনিস, তাহলে তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করবা। রিভার্স ইঞ্জিনিয়ারিং ওল্ড কোড অ্যানালাইসিস করে একটা মডিউলের স্পেসিফিকেশন এক্সট্রাক্ট করতে হয়, সেখান থেকে আমাদের কি করতে হয়, কোনো প্রবলেম আসলে সেটাকে সলভ করতে হয়। আর ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং আমাদের রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থাকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, ডিজাইন করতে হয়, তারপর মডিউল স্পেসিফিক অনুযায়ী আমাদের কি করতে হয়, কোড করতে হয়। ঠিক আছে, একটা এক্সিস্টিং সফটওয়্যারের কাজ, আর একটা কি নতুন সফটওয়্যারের কাজ। ওকে, এস্টিমেশন অফ অ্যাপ্রক্সিমেট মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্টের জন্য কোকোমো কস্ট এস্টিমেশন মডেলটা আমরা ফলো করি। বিহমস মেইনটেনেন্স কস্ট এস্টিমেশন একটা আমরা দিয়ে ফলো করি। আমরা দেখব এর নিচে একটা ম্যাথ আছে। ঠিক আছে, এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে,
অ্যাক্ট বলি আমরা, অ্যানুয়াল চেঞ্জ ট্রাফিক অনুযায়ী আমাদের কি হয়, এলওসি এডিট হবে দুইটা, আর এর ডিলিট হবে এবং ও টোটালটা দিয়ে ভাগ করতে হবে। এটা খুবই ইজি, আমরা এটা নিয়ে খুব বেশি টাইম স্পেন্ড করব না যদিও, তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব এটা একটু বোঝার। ঠিক আছে, এটা একটা ম্যাথ আছে নিচে দেখো, আমাদেরকে বলে দিয়েছে যে ফাইন্ড দ্য মেইনটেনেন্স অফ সফটওয়্যার প্রোডাক্ট হোয়ার আর দ্য টোটাল অফ হচ্ছে 55,000 লাইনস অফ কোড ডিউরিং মেইনটেনেন্স ইজ 80,000 codes, like coding of was added to 3,500 lines of code. It was deleted. Development cost of the project was 5 lakh BDT. তার মানে এখানে কি বুঝলাম, আমাদের যে দুটো আছে সেটার সাথে একটা যোগ করলাম, তারপরে টোটাল কি হচ্ছে যে আমরা কি করছি, দুটারে ভাগ করে দিছি, ভাগ করে আমাদের মেইনটেনেন্স কস্ট কি অ্যাক্ট ইনটু ডেভেলপমেন্ট কস্ট করে দিছি, তাহলে আমাদের এটা একটা ভ্যালু চলে আসছে। ওকে, এখন আমাদের এইটার জন্য আরো আমাদের কিছু জিনিস জানার দরকার হতে পারে, সেটা আমি বলবো। তোমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আরো অনেকগুলো এক্সাম্পল পাবা। তোমরা এখান থেকে এই যে হলো নোটটা আছে, লেকচার নোটটা আছে, নোটটা অবশ্যই ফলো করবা, পাশাপাশি এইরকম ম্যাথ আরো 7-8টা করবা, তাহলে হচ্ছে পুরা মেইনটেনেন্স কস্টের যে ক্যালকুলেশন তোমার এটা অ্যাকুরেটলি মাথার মধ্যে চলে আসবে এবং এক্সাক্ট পারফরম্যান্সটা করতে পারবা যদি এক্সামে এই ধরনের কোনো কিছু এসে থাকে। ওকে, আমরা থাকে, কারণ মেইনটেনেন্স কস্টের যদি তোমাকে বলে যে মেইনটেনেন্স কস্ট তুমি কিভাবে ক্যালকুলেট করতেছো, আমি তো এমনি এমনি মেইনটেনেন্স কস্ট বলে দিতে পারবো না, তাই না? তো মেইনটেনেন্স কস্ট বলতে হলে তোমার অ্যানুয়াল চেঞ্জ ট্রাফিকটা ধরতে একটা বুঝতে হয়, তারপরে আমার কি করতেছি, আমার কতটুকু অমিশন হচ্ছে, কতটুকু ডিলিশন হচ্ছে এবং কত টোটাল কস্ট বাজেট দিয়েছে সেটার উপরে বেস করে আমাদেরকে আসলে কাজ করতে হয়। ওকে, কারণ ডেভেলপমেন্ট কস্ট আমি জানি, কিন্তু আমার এরপরে আরো কি করতে হবে এটা তো আমি জানি না, তাহলে আমাকে অবশ্যই একটা বের করে নিতে হবে, আদারওয়াইজ আমি এর কি করতে পারবো না, টপ লাইন ড্র করতে পারবো না। ঠিক আছে, আর এটা আরো ভালো করার জন্য আমাদের কোকোমো মডেল পড়তে হবে। ঠিক আছে, কোকোমো মডেলের ভিতরে হচ্ছে আমাদের অনেক কিছু আছে। হ্যাঁ, কোকোমোর বেসিক আছে, এস্টিমেশন ডেভেলপমেন্ট এফোর্ট আছে, ডেভেলপমেন্ট টাইম আছে, আর এই কোকোমোর যে হচ্ছে ডেভেলপমেন্ট টাইম এবং অন্যান্য জিনিসগুলো, এগুলো আমরা খুব ইজিলি বুঝতে যাবো, একটা টেবিল দেখলে আমরা আসলে বুঝে যাই, কিন্তু এখানে জানি না টেবিলটা আছে কিনা, আমরা পরের স্লাইডে যাওয়ার চেষ্টা করি। পরে হচ্ছে কোকোমো এজেন্ডা। এখন দেখতে পাচ্ছ মনে হয় না? কিসে যাচ্ছে দেখা। কোকোমো মডেলের হচ্ছে খুব বেশি কিছু নাই, 4টা জিনিস আমরা আসলে মেইনলি দেখবো, যে বেসিক কোকোমো, এস্টিমেশন অফ ডেভেলপমেন্ট এফোর্ট, আর হচ্ছে হলো এস্টিমেশন অফ ডেভেলপমেন্ট টাইম যেটা আছে, আর একটা প্র্যাকটিসের এক্সাম্পল আছে, সেটা আমরা দেখবো। এটার একটা টেবিল আমরা ফলো করি যখন আমরা আসলে কোকোমো মডেল নিয়ে যখন আমরা কাজ করি। হ্যাঁ, তাহলে কোকোমো মডেলটা হচ্ছে কম্পারিজন অফ টাইপ অফ প্রজেক্ট কোকোমো মডেল, সেটার ক্ষেত্রে আমরা দেখি কি প্রজেক্ট সাইজ দেখি, কমপ্লেক্সিটি দেখি, টিম এক্সপেরিয়েন্স দেখি, এনভায়রনমেন্ট দেখি, এফোর্ট অফ ইকুইপমেন্ট দেখি এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখি, এই স্যার বা পেরোলের এর আগে কি ধরনের ই পড়ছে সেটার উপর। ঠিক আছে, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। যে এখানে দেখো আমাদের 3টা হচ্ছে ব্রোহামসে যেটা দিছে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রজেক্ট যে ক্লাসিফিকেশন, সেটা আমরা দেখতেছি। এখানে 3টা বলেছে, অর্গানিক, সেমি ডিট্যাচড আর হচ্ছে এমবেডেড। 3 ধরনের এখানে কাজ করা হয়, অর্গানিক, সেমি ডিট্যাচড আর হচ্ছে এমবেডেড, তাই না? তো এখন ব্রোহামস ডেফিনেশন অনুযায়ী অর্গানিকের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে অর্গানিক টাইপটাকে চিন্তা করি। অর্গানিক টাইপটা কি, প্রজেক্টের ডেভেলপমেন্ট এবং হচ্ছে এটা কিভাবে কাজ করবে সেটার অ্যাপ্লিকেশনের প্রোগ্রামটাকে বোঝায় এবং এর ডেভেলপমেন্ট সাইজ মানে টিমের সাইজ কত হবে সেটাকে বোঝার চেষ্টা। আর এটা হচ্ছে বাজেটটা কমপ্লেক্সিটি কি, লো না হাই, তারপরে হচ্ছে টিম এক্সারসাইজটা কি হবে, হাইলি এক্সপেরিয়েন্স থাকবে কিনা,
এর এনভায়রনমেন্টে কি হবে, ফ্লেক্সিবল এবং ফিউবার কনস্ট্যান্ট থাকবে কিনা, ইফোর্ট ইকুয়েশন বের করতে হবে, ই ইকুয়াল টু যেটা আমরা 2.4 ইনটু যদি হচ্ছে ওর ভিতরে আমাদের যে ক্যালকুলেশন আছে 2.4 ইনটু 400 ইনটু যে আমাদের এই বাজেটারি থাকে সেটা হচ্ছে আমাদেরকে সূচক হিসেবে ইউজ করতে হয়, ঠিক আছে, পাওয়ার হিসেবে। তার উপরে ক্যালকুলেট করলে আমরা এটা পেয়ে যাবে, ইফোর্ট অফ ইকুয়েশনটা পেয়ে যায়। তারপরে আমরা হচ্ছে কি করি, একটা এক্সাম্পল ফলো করি যে আমাদের সিমিলার টাইপের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, লাইক ধরো আমরা এইচএলএম সলিউশন বা কোনো একটা বানাইছি সেই সিস্টেমটাকে বোঝার জন্য। সেমি ডিটেস্টের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের সেমি ডিটেস্ট টাইপের হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে এইটা কি ধরনের প্রজেক্ট, এর মিক্সচার অফ এক্সপেরিয়েন্স বা ইন্টারডিসিপ্লিনারি যে স্টাফ আছে, এক্সপেন্ডিচার স্টাফ আছে, সবগুলোর মধ্যে আমাদেরকে টিম মেম্বারের যে লিমিটেশন এক্সপেরিয়েন্স থাকে, রিলেটেড সিস্টেম বা হচ্ছে আনফ্যামিলিয়ার বা তুমি এই ধরনের প্রজেক্ট আগে করো নাই কিন্তু আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, সেই ক্ষেত্রে সেমি ডিটেলসটা আমরা ধরি। হয়তো কোনো কোনো কারো এক্সপেরিয়েন্স আছে আবার কারো খুব বেশি নাই। এই তোমরা কি বুঝতেছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে এমবেডেড এর ক্ষেত্রে যাই। এমবেডেড এর ক্ষেত্রে আমাদেরকে প্রজেক্ট সাইজ বুঝতে হবে। প্রজেক্ট সাইজ সাধারণত হচ্ছে 300 অর অ্যাবভ কেএলসি তে থাকতে হয়, যদি এটার কমপ্লেক্সিটি অবশ্যই হাই থাকে। তারপরে টিম এক্সপিরিয়েন্স, মিক্স এক্সপিরিয়েন্স ইনক্লুড এক্সপার্টেড থাকতে হবে। তারপরে সে এনভায়রনমেন্ট হাইলি রিগোরাস এবং স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট থাকবে, এবং হচ্ছে আমাদের ধরো খুব বেশি কমপ্লেক্স এমবেডেড ক্ষেত্রে আমরা ধরতে পারি ফ্লাইট কন্ট্রোল সিমুলেটর, ফ্লাইট কন্ট্রোল বা ট্রেনিং সিমুলেটর, এই ধরনের গুলোকে আমরা এমবেডেড ডেভেলপমেন্টের ডেফিনেশনের মধ্যে আনতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এটার কি থাকবে, একটা রেগুলার এক্সিস্টেন্স থাকবে, রেগুলারেশন অফ অপারেশন প্রসিডিউর থাকবে, অবশ্যই সেটা হচ্ছে এমবেডেড ডেফিনেশনের মধ্যে চলে আসবে। এবার হচ্ছে কোকোমো মডেলের যে হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট এস্টিমেশন মডেল আছে, এটাকে আমরা বলেছি কোকোমো মডেল। এটা কত আছে, 1981 সালে বিভাগ প্রপোজ করে। এটা তিনটে স্টেজ আছে, এই তিনটে স্টেজ আছে বেসিক, কোকোমো, ইন্টারমিডিয়েট আর হচ্ছে কমপ্লিট। এই তিনটে স্টেজের মধ্যে আমরা যদি খুব ভালো মতো বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এর মধ্যে অনেকগুলো আবার ফেজ আছে। হ্যাঁ, ফেজটা এখানে নাই, ফেজটা আমি বলে দিই। কোকো মডেলের হচ্ছে 6টা ফেজ থাকে। হ্যাঁ, 6টা ফেজ, যেটা হচ্ছে আমরা এর আগে হচ্ছে প্রসেস মডেল 1 একসাথে দেখে আসছি, যে হলো প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট, সিস্টেম ডিজাইন, ডিটেলস ডিজাইন, মডেল কোড এন্ড টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট এন্ড হচ্ছে কস্ট কনস্ট্রাকটিভ মডেল। এটা হচ্ছে আমাদের কোকো মডেলের 6টা ফেজ। এই 6টা ফেজে আমাদেরকে অবশ্যই ফলো করতে হয়, তারপরে হচ্ছে আসলে আমাদের কোকোমো মডেলের পাওয়া যায়। টাইপস অফ কোকোমো মডেল যেটা বলা হলো যে ইন্টারমিডিয়েট মডেল, বেসিক মডেল এবং ডিটেল মডেল। এখানে কিন্তু ওইটা নাই, বেসিক কোকোমো, ইন্টারমিডিয়েট আর কমপ্লিট বলছে। কমপ্লিটটা হচ্ছে ডিটেলস, ঠিক আছে। তাহলে ইন্টারমিডিয়েট মডেল বা বেসিক মডেল, তারপরে সে ইন্টারমিডিয়েট মডেল, কমপ্লিটেড কোকোমো মডেল মানে হচ্ছে আমাদের ডিটেল মডেলটা, ঠিক আছে। তো এখানে এইভাবে লিখছে, অসুবিধা নাই, আমরা পড়ছি হচ্ছে ওইভাবে আর কি, যে বেসিক মডেল, ইন্টারমিডিয়েট মডেল, ডিটেলস মডেল, অসুবিধা নাই, একই জিনিস, খালি নামটা একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করছে, কিন্তু কমপ্লিট মডেল মানে ডিটেলস মডেল। এখন হচ্ছে এখানে আমরা অর্গানিক, সেমি ডিটাচড আর হচ্ছে এমবেডেড, এই তিন ধরনের জিনিস নিয়ে আসলে এই মডেলের মধ্যে কাজ করতে হয়। কেওএলসি আমাদেরকে মাপতে হবে, এবং এই যে যেটার কথা বলছিলাম যে ইফোর্ট এবং টিইটি বেস এর একটা ম্যাপ, এটা আমাদের কেওএলসি যে এস্টিমেটেড সফটওয়্যার প্রোডাক্ট এক্সপেরিয়েন্স এ কিলো লাইনস অফ কোড, এটাকে বলা হচ্ছে A1, A2, B1, B2 আর হচ্ছে constant for each category of a software product আর হচ্ছে TDF is the estimated the time of development of software expressed in month. Effort in the total effort required to develop the software product experience in person month, PMS বলতেছি আমরা। তাহলে হচ্ছে আমাদের এই যে কেওএলসি, টিডিভি এবং হচ্ছে আমাদের এফোর্টটার মান্থের জন্য আমাদের ক্যালকুলেশন করতে হয় এই তিনটা ক্যালকুলেশন করে আমরা আসলে ডেভেলপমেন্ট এফোর্টটাকে ডিনোট করি। এখন
এখন বলছে ফর দ্য ক্লাস অফ সফটওয়্যার প্রোডাক্ট দ্য ফর্মুলা অফ এস্টিমেটেড এফোর্ট বেসড অন কোড সাইজ এন্ড শোজ দ্য বিলো বলছে। তাহলে অর্গানিকের ক্ষেত্রে আমাদের কি বলছে, আমাদের যে কিলোস আছে সেটাকে আমাদেরকে মেজার করতে হবে সেমি অর্গানিক, সেমি এবং এমবেডেড এর ক্ষেত্রে। এর জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো আমাদেরকে করতে হবে, আদারওয়াইজ এই ম্যাথ গুলো আমরা কিন্তু পারবো না। আমি আবারও বলছি, এখানে আমি যতবারই বলি বা যতবারই এখানে দেখাই যে এটা এই জিনিস এভাবে ক্যালকুলেশন হচ্ছে, তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে হচ্ছে এটা টাফ হবে। কারণ পরীক্ষার হলে তোমরা থাকবে টেনশনে, যদি এরকম দিয়ে দেয় তখন কোনটা লাইন অফ কোডের লেখার জায়গায় দরকার, কোনটা আমার হচ্ছে এস্টিমেশন বাজেট পার মান, কোনটা টিভিবিএস হবে বা কোনটা কেএলওসি হবে, এটা মাথায় কাজ করবে না। ওকে, এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে বুঝে নিতে হবে। ওকে, এখানে দেখো ওরা সুন্দর মতো করে দিছে, কিন্তু এখানে 1000 দিয়ে ভাগ করে ওরা হচ্ছে লাইনস গুলোকে বসেছে, তাই না? বসানোর পরে এটা ক্যালকুলেশন করছে এবং ডেভেলপমেন্ট টাইম বার করছে হচ্ছে 14 মাস এবং এস্টিমেশন কস্ট বের করছে 2,10,000 টাকা। তা আমরা হচ্ছে এইভাবে করে এস্টিমেট করতে পারবো। কোকো মডেলের ক্ষেত্রে এখানে আর এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে বলা আছে যে প্রত্যেকটা জিনিসই হইতে হবে কি ওয়েল ডিফাইন, আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, এই ক্যালকুলেশন মিলাইতে পারবো না। এবং তুমি আন্দাজে একটা বলে দিবা যে হচ্ছে হলো এস্টিমেশন অফ ডেভেলপমেন্ট টাইম এন্ড কস্ট, এটা আসলে বা এফোর্ট কতটুকু যাচ্ছে সেটা বের করা সম্ভব না যদি না আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারি। ওকে, কারণ এই চ্যাপ্টার গুলো খুবই ছোট, হ্যাঁ, আমাদের হচ্ছে জাস্ট খালি বোঝার জন্য ই করে দেওয়া আছে, অল্প করে দেওয়া আছে। এবং বিএলসি তে ইন ডিটেইলস দেখবো যে হচ্ছে এক্সারসাইজ প্লাস হচ্ছে ভিডিও টিউটোরিয়াল, এগুলো সবই দেওয়া আছে। এবং কোথায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। আবার ক্লাস রেকর্ড আছে দেখে ক্লাস দেখে দিলা, মানে বুঝলাম না পরে বুঝে নিব, সেটা তোমাদের জন্য টাইম ওয়েস্টিং হবে আসলে, যে এখন ক্লাস না করে পরবর্তীতে আবার হচ্ছে কি বসে বসে বাসায় দেখতেছো। ওকে, এরপরে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড মেইনটেনেন্স আছে। আমরা হচ্ছে এইটা দুইটা জিনিস আছে, গ্রুপ ওয়ার্ক রিসার্চ এর মধ্যে পড়বে এটা। আমরা কি করব, যেটা হচ্ছে কি বলে আমাদের ফাইনাল এক্সামে হচ্ছে আসলে কোকোমো মডেল পর্যন্ত হবে, পাশাপাশি হচ্ছে আমরা একটা জিনিস শেখার চেষ্টা করব, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ম্যানেজমেন্ট। আমরা স্কিল ইঞ্জিনিয়ারিং বলছিলাম, স্কিল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট আছে আমাদের এখানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা হচ্ছে আসলে 13 নম্বর, আমি হচ্ছে ওইখানে ওইটাতে ভেঙে 12 করা হয়েছে, তো একটার মধ্যে প্রবলেম আছে। তা আমরা এটা হচ্ছে লাস্ট যেদিনকে হচ্ছে আমরা করব, আমাদের ফিজিক্যালি ক্লাস হবে সেদিনকে আমরা পড়ে ফেলবো। তারপরে আমি আজকে চেষ্টা করব যে তোমাদেরকে জাস্ট এটার একটা ওভারভিউ দিতে। ওকে, ওভারভিউ মানে এটাও অনেক ছোট চ্যাপ্টার, আমরা হচ্ছে কয়েকটা অনুযায়ী আসলে করা। আমি একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, আমরা এটা পারি, আমরা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এ পড়ে আসছি, তো সেম জিনিসই এখানে আছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এসকিউপি, এসকিউসি এবং এসকিউএম। আর এলিমেন্ট অফ সফটওয়্যার অ্যাসুরেন্স গুলো কি, আমাদের হচ্ছে টেস্টিং গোল কি, ম্যাটেরিয়ালস কি, আমরা এগুলো পারি। ঠিক আছে, অলরেডি আমরা টেস্টিং এর চ্যাপ্টারে এটা পড়ে আসছি। ওকে, আমাদের কাজটা হবে কি, তোমরা কি দেখতে পাচ্ছ না আবার বন্ধ হয়ে গেছে? স্ক্রিন দেখা যায় না, আবার বন্ধ হয়ে গেছে। এখন দেখতে পাও? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলতেছে। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কি, একটা হচ্ছে প্রি প্ল্যান অ্যাক্টিভিটি, যেটার মাধ্যমে আমরা কি করব, সফটওয়্যারটা যে আমাদের কি বলে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি হয়েছে সেটার হচ্ছে একটা অ্যাসুরেন্স দেওয়া। অ্যাসুরেন্স মানে কি, আমাদের সফটওয়্যার হচ্ছে সেট অফ সিস্টেমেটিক থাকবে, প্রি প্ল্যান অ্যাক্টিভিটি থাকবে এবং ডিজাইন ইনশিওর করবে
আমাদের সফটওয়্যার মডেল, প্রসেস এবং ওয়ার্কিং প্রসিডিউর কমপ্লাই করবে উইথ কি স্ট্যান্ডার্ড থ্রুআউট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটাকে আমরা বলি এসডিএলসি, টোটালটা ফলো করে তৈরি করা হবে। কারণ কি এসকিউ ফোকাস কি করে, প্রিভেন্টিং ডিফেক্ট রাদার দ্যান জাস্ট ফাইন্ডিং देम। ওকে, তার মানে কোয়ালিটি অ্যাসুরেন্স কি করে, ডিফেক্ট গুলোকে প্রিভেন্ট করে, এটাকে খুঁজে বের করার থেকে এটাকে প্রিভেন্ট করে। তাহলে আমরা বলছি হোয়াট আর দ্য এসকিউএ, এসকিউপি, এসকিউসি এবং এসকিউএম। তাহলে আমরা এসকিউএম এর যেটা বললাম যে এখানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অনুযায়ী ইমপ্লিকেশন করা হয়, সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এখন হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর যেটা আমরা বলছি এসকিউএ। এসকিউএ আসলে আমাদের কি করে, হ্যালো, এসকিউএ কি করে বলেন, এখানে আছে একজন বলেন তো। এর আগে আমি বলছি যে এটা প্রোঅ্যাক্টিভ প্রসেস তাই না। প্রোঅ্যাক্টিভ প্রসেস মানে কি, এটা হচ্ছে কি করবে, প্রসেসটাকে ওরিয়েন্টেড করবে, একটা অ্যাপ্রোচ থাকবে, এস্টাবলিশ থাকবে স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী, এবং এর প্রসিডিউর কি করবে, প্রিভেন্ট করবে, কি করবে, এটাকে ইনশিওর করবে কোয়ালিটি ডেভেলপমেন্ট উইথ কি আমাদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হতে। এখানে বলছে এস্টাবলিশমেন্ট অফ নেটওয়ার্ক অফ অর্গানাইজেশন প্রসিডিউর স্ট্যান্ডার্ড লিডিং টু হাই কোয়ালিটি সফটওয়্যার। আর সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিং এর ক্ষেত্রে কি হয়, সফটওয়্যার কোয়ালিটি প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই কি কি জিনিস মানতে হবে, স্পেসিফিক করতে হবে। কোয়ালিটি ইন্স্যুরেন্সের যে গোল থাকবে সেগুলো অবশ্যই এটার সাথে, এই প্ল্যানের সাথে ইনক্লুডেড থাকতে হয়। ইনক্লুডেড কেন থাকতে হবে, কারণ প্রোঅ্যাক্টিভ প্ল্যান দ্যাট মিন্স সিলেক্ট appropriate procedure and standard for a specific project ensuring quality goals and including the project plan। তো এখানে কি বলছে যে সিলেক্ট of appropriate procedure and standard for its framework and adoption of this to a specific software project। তাহলে আমার অবশ্যই কোয়ালিটি প্ল্যানিং এর মধ্যে আমার কি কি জিনিস থাকতে হবে, আমার স্ট্যান্ডার্ড একটা কি থাকতে হবে, গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন অনুযায়ী কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউর, আমাকে প্রসিডিউর স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, এবং স্পেসিফিক প্রজেক্টের কোয়ালিটি ইনশিওর গোলটা আমাদের কি থাকবে, এই প্ল্যানের মধ্যে ইনক্লুডেড থাকবে আমাদের প্রজেক্ট প্ল্যান অনুযায়ী। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কি করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। এর জন্য আমাদের কি করতে হয়, কোড রিকোয়ারমেন্ট টেস্ট করতে হবে, তারপরে কি করতে হয়, রিভিউ করতে হয়, এবং এর যে রিঅ্যাক্টিভিটি বা প্রোডাক্ট ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটি সেগুলোকে আমরা বলতেছি টেস্ট, রিভিউ, ইআরটি এবং অনেক কিছু আমরা বলি। তো এখানে যেটা বলতেছে যে ডেফিনিশন অফ এস্টিমেটেড অফ প্রসেস দ্যাট ইনশিওর দ্যাট প্রজেক্ট কোয়ালিটি প্রসিডিউর এন্ড স্ট্যান্ডার্ড বিং ফলোড বাই দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম। কিন্তু এখানে এটা ওইভাবে বলা হয় নাই যেগুলো, যে কথাগুলো আমি বললাম। অ্যাকচুয়ালি কন্ট্রোলের ভিতরে কি থাকে, রিঅ্যাক্টিভিটি থাকবে, প্রোডাক্ট ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটির মধ্যে কি থাকে, টেস্টিং থাকে, রিভিউ থাকে। রিভিউ মানে কি, ইউএটি, ইউএটি মানে হচ্ছে আমাদের ইউজার অ্যাকসেপ্টেড টেস্ট থাকে, টেস্ট অনুযায়ী ওনারা দেখে আমাদের ফাংশনালিটিস গুলো ঠিকভাবে হয়েছে কিনা, দেন তারপরে কি আসে, আমাদের যে হলো স্ট্যান্ডার্ডটা ফলো হয়েছে কিনা, এবং আমরা ওই অনুযায়ী আমাদের প্রোডাক্টটাকে কমপ্লাই করতেছে কিনা, আমরা উইথ রিকোয়ারমেন্টস, আমাদের রিকোয়ারমেন্টের সাথে আমাদের পুরাটা স্ট্যান্ডার্ড ফলো করে কাজটা হয়েছে কিনা সেটাকে আমাদেরকে বলতেছি এসকিউসি, কোয়ালিটি সফটওয়্যার কোয়ালিটি কন্ট্রোল। এবার হচ্ছে কোয়ালিটি ম্যাট্রিক্স। কোয়ালিটি ম্যাট্রিক্স কি, কোয়ালিটি ম্যাট্রিক্স এর ভিতরে অনেক ধরনের কাজ হয়। কোয়ালিটি আমরা বলি সফটওয়্যার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা ম্যাট্রিক্স এর ভিতরে আমরা চলে যাই। ম্যাট্রিক্স এর মধ্যে আমরা ওভারঅল সফটওয়্যারের যে ফ্রেমওয়ার্ক আছে সেটা কি করতে হয়, এনহান্স করতে হয়। তাহলে এই সফটওয়্যার কোয়ালিটি ম্যাট্রিক্সটা আমাদের কিসের উপরে ডিপেন্ড করে, আমাদের বাকি যে উপরে যে তিনটা প্রসিডিউর আছে সেই তিনটা প্রসিডিউরটা আমাদেরকে আসলে ফলো করে এই ম্যাট্রিক্সটার মধ্যে আমাদেরকে কাজ করতে হয়। তো যেমন কালেক্টিভ এন্ড অ্যানালাইসিস কোয়ালিটি ডাটা টু প্রিডিক্ট এন্ড কন্ট্রোল কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার প্রোডাক্টিভিটি বিং ডেভেলপ, যেটা ডেভেলপমেন্ট করা হয়েছে সেটা আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সের মধ্যে অবশ্যই কি আনতে হবে। এবার হচ্ছে এলিমেন্ট অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এর কিছু এলিমেন্ট আছে,
এখানে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকি হচ্ছে স্ট্যান্ডার্ড রিভিউ অ্যান্ড অডিট, টেস্টিং, এরর অ্যান্ড ডিফেক্ট কালেকশন, অ্যানালাইসিস, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, আরো আছে এখানে আমাদের আরো, যেমন ভেন্ডর ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, সেফটি, রিস্ক ম্যানেজমেন্ট, এই সব কিছুই আমাদের কি হচ্ছে এখানে লাগবে। তার মধ্যে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলতেছে যে IEEE ও ISO অর্গানাইজ স্ট্যান্ডার্ড ফর ডকুমেন্টেশন, ডিজাইন এন্ড কোডিং অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে রিভিউ এন্ড অডিট, টেকনিক্যাল রিভিউ থাকতে হবে ডেভেলপারস দ্বারা, এবং অডিট থাকতে হবে এসকিউ টিম পার্সোনেল টু ইভ্যালুয়েট ওয়ার্ক প্রোডাক্ট। ওকে, তারপর হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে আমরা বলবো কোয়ালিটি কন্ট্রোল ফাংশন ডিজাইন টু ফাইন্ড এরর থ্রো প্রপারলি প্ল্যান এক্সিকিউট টেস্টেড। ওকে, এখানে হয়তো ওইভাবে লেখা নাই, টেস্টিং ইজ কোয়ালিটি কন্ট্রোল ফাংশন দ্যাট হ্যাজ অন প্রাইমারি গোল টু ফাইন্ড এরর বসে। আর এরর ডিটেকশনের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে হলো ডিফেক্ট গুলো মেজার করা এবং আন্ডারস্ট্যান্ড করা যে রুট কজেসটা কি এবং এটার কোথায় ইমপ্রুভ করতে হবে এবং এর প্রসেসটা কি, সেটা হচ্ছে এরর ডিটেকশন এবং কালেকশন অ্যানালাইসিস। আর চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ensuring changes are controlled and managed to prevent the poor code quality। ঠিক আছে, the changing one of the most dispute aspect of any software project, if it is not properly managed, change can lead to confusion, and confusion almost always lead to poor quality। তাহলে আমাদের এটা কি, ensure changes are controlled and managed to prevent poor quality। ওকে, তারপর হচ্ছে এডুকেশনে যদি আমরা যাই, এডুকেশনে হচ্ছে আমরা এক লাইনে যদি বলি, ট্রেনিং এন্ড হচ্ছে আপডেটিং টিম মেম্বার্স অফ বেস্ট প্র্যাকটিস। তাহলে আমাদের প্রত্যেক সফটওয়্যার অর্গানাইজেশনের জন্য আমাদের কি করতে হবে, সফটওয়্যার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কোয়ালিটি এবং এগুলো ইমপ্রুভ করার জন্য, ট্রেন্ডি সফটওয়্যার বানানোর জন্য আমাদের ইঞ্জিনিয়ারদের অবশ্যই কি করতে হবে, ট্রেনিং এবং আপডেট করতে হবে এমপ্লয়ীদের, যাতে তারা ভালোভাবে আরো কন্ট্রিবিউট করতে পারে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজার এবং যারা স্টক হোল্ডার আছে তারা যাতে খুব ভালো একটা আপডেটেড প্রজেক্ট পায়। ভেন্ডর ম্যানেজমেন্টের ক্ষেত্রে করতে হয় ইনশিওর এক্সটার্নাল ভেন্ডর কোয়ালিটি টু আসলে অ্যাডহেয়ার টু কোয়ালিটি স্ট্যান্ডার্ড হতে হয়, আদারওয়াইজ কি হয়েছে এখানে গ্যাপ তৈরি হয়। কেন গ্যাপ তৈরি হয়, কারণ কি আমরা যে ভেন্ডরের সাথে যে আমরা কাজ করব সেটা যদি আমাদের সিঙ্ক না হয় তাহলে আবার এটাকে প্রবলেম হয়। ওকে, সিকিউরিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি যাই বা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাই, আমরা অবশ্যই এটাকে দেখব কি ধরনের সিকিউরিটি আছে, কি ধরনের রিস্ক আছে, এবং এর সাথে সফটওয়্যারের সাথে কি ধরনের ফেইলিওর আসতে পারে, সেগুলো অবশ্যই মিটিগেট করার জন্য আমাদেরকে এগুলো করতে হবে। আর এটা টাস্ক এবং গোল ম্যাট্রিক্স থাকে, সেটা টাস্ক এবং গোল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা এখানে দেখি, টাস্ক এবং গোল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখি, প্ল্যানিং, অডিট, রিভিউ, রিপোর্ট, এসকিউ গোল, এসকিউ ম্যাট্রিক্স। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে এখানে একটা টেবিল আকারে দিছে। আমি বলবো কি এখান থেকে খুবই কম ভাবে বলা আছে, তোমরা হচ্ছে আমাদের এই বই আছে, বইয়ের যে এটা আছে ওইখান থেকে এটা ভালো করে পড়বা। আর আমি এভাবে বললে জাস্ট আমাদেরকে বলা হচ্ছে যে টাস্ক গোল ম্যাট্রিক্স এগুলোতে এই জিনিস আছে, এই জিনিস আছে, আমি বলবো কি তোমরা এটা একটু ডিটেইলস পড়বা, যেখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেখানে আমাকে বলবা। কোয়ালিটি মেইনটেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস, এইগুলোতে আমাদেরকে ফলো করতে হবে, এবং এটার একটা টাইমলাইনের মতো করে থাকে। হ্যাঁ, আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় ভাবি কিউ এবং কিউসি কি, তাই না? একটা কোয়ালিটি অ্যাসুরেন্স আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হয়। তাহলে আমরা যদি কিউ এর বুঝি তাহলে এটা হচ্ছে প্রসেস অফ ওরিয়েন্টেশন, আর হচ্ছে যদি কিউসি বুঝি প্রোডাক্ট ওরিয়েন্টেশন, হ্যাঁ কি কাজ করবে সেটা। গোল যদি বলি ডিফেক্ট প্রিভেন্ট করবে কোয়ালিটি অ্যাসুরেন্স, আর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের ডিফেক্ট ডিটেকশন করবে বা ফিক্স করবে। টাইমের ক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে কি প্রিভেন্ট করবে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের বা ওই ডেভেলপমেন্টের সময়, আর হচ্ছে রিঅ্যাক্টিভ করবে ডিউরিং অথবা আফটার, তার মানে কি প্রজেক্ট করার সময় অথবা প্রজেক্ট করার পরে যদি এরর থাকে সেটা। আর এক্সাম্পল ধরো অডিট প্রসেস ডেফিনিশন থাকবে, টেস্টিং কোড রিভিউয়ার থাকবে। ওকে, এখন আমরা যদি যাই নিচে কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এই যে কিউসি এবং কিউ ক্ষেত্রে আমি এটাকে অলরেডি বলে ফেলছি, তোমরা হচ্ছে কিউএ এবং কিউসি এই জিনিসগুলো
আমি বলে ফেলছি অলরেডি, তোমরা এটাকে বোঝার চেষ্টা করবা। এখন রিভিউ এন্ড ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা কি করি, রিভিউ এবং ইন্সপেকশন চেকলিস্ট থাকে একটা, হ্যাঁ একটা চেকলিস্ট থাকে, যেমন টেকনিক্যাল রিভিউ থাকবে, ইন্সপেকশন থাকবে, ওয়ার্ক থ্রো থাকবে। তারপরে হচ্ছে ইন্সপেকশন চেকলিস্ট থাকে, রিকোয়ারমেন্ট চেকলিস্ট থাকে, ডিজাইন চেকলিস্ট থাকে, স্ট্যান্ডার্ড থাকে, লজিক, ভেরিয়েবল, কোড এক্সপেক্টিভ চেকলিস্ট। ঠিক আছে, কোড এক্সপেক্টিভ চেকলিস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করি যে স্ট্যান্ডার্ড ফলো করি, যেমন কোড স্ট্যান্ডার্ড আছে কিনা, লজিক আছে কিনা, ভেরিয়েবল ঠিক আছে কিনা, ইরর আছে কিনা, ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, ওকে, এবং হচ্ছে টেস্ট লিস্ট গুলো ঠিক মতো দিছে কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। ওকে, তো এইখানটায় আমাদের বোঝার জায়গাটুকু হচ্ছে, আমরা যদি কোয়ালিটি টাস্ক এন্ড গোল ম্যাট্রিক্সটা বুঝি, তাহলে বাকিগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। আর এখানটাকে আমরা একটু গোলমেলে পাকাই ফেলি অনেক সময়, সেটা আমি সুন্দর করে বুঝাই দিয়েছি যে দুইটার মধ্যে পার্থক্য কি এবং কোনটা কখন ইউজ করতে হয় এবং কেন ইউজ করলে বেস্ট হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি শেষ করে ফেলছি আমাদের সিলেবাস। এখন হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা অবশ্যই এই রেফারেন্স বুকে থেকে একটু পড়ার চেষ্টা করবা, কারণ এইখানে স্লাইডে আমরা কি করছি, মেন কিছু পয়েন্ট তুলে দেওয়া আছে, কিন্তু যেমন এই যে ইন্সপেকশন চেকলিস্টের ভিতরে আমি অনেকগুলো পয়েন্ট বলছি, তাই না? এই যে এই পয়েন্টগুলো কিন্তু এখানে নাই, যেমন কোড ইন্সপেকশন চেকলিস্ট, তাই না? দেখো তো এখানে কোড ইন্সপেকশন চেকলিস্টের মধ্যে কি বলা আছে, এখানে কোড ইন্সপেকশন চেকলিস্টটা এই কন্ট্রোল ফেলারের মধ্যে চলে আসছে, বা হচ্ছে ডিফেক্টর এটার ভিতরে দিয়ে দিছে ইনস্পেকশন চেকলিস্টের মধ্যে, ডিফল্ট, কন্ট্রোল ফেলার, ইনপুট আউটপুট ফেলার, ইন্টারফেস, এগুলো বলে দিছে, তাই না? কিন্তু আলাদা করে বলে না যে আমাদের কোড ইনস্পেকশন চেকলিস্ট আমাদের কি থাকবে, যে কোড স্ট্যান্ডার্ড থাকবে, তাই না? তারপরে লজিক থাকবে, হলো ইনফিনিটি কোথায় কোন লজিক ইরর আসবে বা ইনফিনিটি লুপস কোথায় থাকবে, ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজেশন কোথায় হবে, হ্যাঁ কোনটা আনইউজড ভেরিয়েবল আছে বা কোনটা ভেরি ইউজ আছে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। ইন্টারফেসের ক্ষেত্রে ইন্টারফেস কারেক্টলি আছে কিনা, হ্যাঁ এরর হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং প্রপারলি হয়েছে কিনা, সেটা ডকুমেন্টেশন, হ্যাঁ এই ডকুমেন্টেশন গুলো ঠিকভাবে মেনটেন করছে কিনা, এবং টেস্টের চেকলিস্ট গুলো আছে কিনা, হ্যাঁ টেস্ট কেস গুলো ফলো করা হয়েছে কিনা, সবকিছুর একটা থাকে, ইন্সপেকশন চেকলিস্ট থাকে। তাহলে আমরা কি করব, অবশ্যই এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। খুব ছোট ছোট স্লাইড, তুমি মানে দেওয়া আছে 12টা 13টা করে, তিনটা মিলে আসলে একটা স্লাইড, কিন্তু এটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যাতে টপিক অনুযায়ী একটু ডিফারেন্স থাকে। ওকে, আমাদের কাজ হবে কি, আমরা যতটুকু বুঝছি, যতটুকু দেখছি, এইটা হচ্ছে প্রপারলি আমাদের কি করে ফেলা উচিত, পড়ে ফেলা উচিত। ওকে, আর এইখানটায় কিছু বলার কিছু নাই, এটা যেন কি করে, আচ্ছা এটা অফ করেছি। আচ্ছা, আমরা একটু জিজ্ঞাসা আছে, তোমরা এখানে ও সেকশনের কেউ আছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ও সেকশনের কয়জন আছো? অনেকে আছে স্যার। আচ্ছা, তোমরা ও সেকশনের যারা আছো, ওই যে তোমাদের ও সেকশনের গ্রুপে আইডি গুলো দিয়ে দিবা, আর এন সেকশনে যারা আছে এন সেকশনের গ্রুপে আইডি গুলো দিয়ে দিবা। কিন্তু অবশ্যই হচ্ছে সবার যারা যারা ক্লাসে আসো, দুই সেকশন মিলে আমি দেখছি 42 জন ম্যাক্স, 41 জন, একজন ছেলে ওই যে বাসে আছে ওটা দিয়ে 42 জন, এই 42 জনের বাইরে কোনো আইডি তোমরা দিবা না, ঠিক আছে? স্যার আমাদের যেরকম অলরেডি দুইজন আপনাকে বলেই গেছিল যে তারা রাস্তায় রওনা দিচ্ছে, আর ওইটা বলছি, যারা হচ্ছে বাসে অলরেডি ট্রাভেল করতেছে তাদের আইডি দিবা, অসুবিধা নাই, কিন্তু যারা একদমই ক্লাসে জয়েন করে নাই তাদের আইডি কিন্তু দেওয়া যাবে না। ওকে স্যার, রমজান মাসে হালাল থাকার চেষ্টা স্যার করুন। একটা স্ক্রিনশট নিলেই হয় স্যার। হ্যাঁ আমি স্ক্রিনশট নিচ্ছি, কিন্তু নাম আছে, ফুল আইডি তো এখানে নাই। এই বাবা কে তুমি? রাকিব হোসেন। এই একটা একটা করে আইডি দিও না, শেয়ার কে তোমাদের আইডি গুলো দাও, শেয়ার হচ্ছে একবারে দিয়ে আচ্ছা দেবে। ঠিক আছে স্যার, তাহলে আমি আর গ্রুপে বলতেছি না, যারা ক্লাসে আছে আমার আইডি গুলো ইনবক্সে দিয়ে দিই। হ্যাঁ গ্রুপের তুমি এক জায়গায় করে সেকশনে গ্রুপে একটা বললে দিবা, স্যার তাহলে সবাই দিয়ে দিবে না। একটা দিবা, ওইটাই আমি এখানে রেখে দেব। আর এটা আমার, আমি আলাদা করে দেখো প্রত্যেক ক্লাসে অ্যাটেন্ডেন্স গুলো আমি সেভ রাখি, ওইটা আমি সেভ রেখে দেবো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার। মিঠুন, মিঠুন বা ওবায়দুল আছিস? হ্যাঁ কিসে? এই আমি, তুই কি ফ্রি আছিস? না ফ্রি নাই কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই রাখ। স্যার ক্লাসে আছে। আমি বের হয়ে যাচ্ছি, তাহলে তোমরা হচ্ছে এগুলো আমাকে দিয়ে দাও। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, মানে আমি স্যার একটু বাইরে রাস্তায়, তো ওই জন্য আর কি আমাদের এন সেকশনেরটা একটু কালেক্ট করে দিচ্ছি স্যার আমি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।